দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায় যে শিয়া ইয়াংকে নিয়ে হসপিটালে চলে এসেছে, কিন্তু শিয়ার তখন ইয়াংয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল। এই সময় ডাক্তার এসে বলে যে বি পজিটিভ গ্রুপের রক্ত চাই। শিয়া বলে আমি রক্ত দিতে চাই, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। সেই সময় হুইল চেয়ার করে ওখানে মেং চলে আসে আর বলে তুমি তো রক্ত দিতে পারবে না, এমনিতেই তোমার শরীরে মাত্র একটা কিডনি রয়েছে। মেংকে এতটা সুস্থ অবস্থায় দেখে খুব অবাক হয়ে যায় শিয়া। অন্যদিকে শিয়ার বোন জিয়াকে দেখা যায় ও তখন সেই গ্যাং লিডারকে খুঁজতে এসেছিল একটা ডেরাতে, তবে ওখানে অন্য একটা গুন্ডা ছিল। জিয়া তখন এই গুন্ডাটার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই গুন্ডাটা হাতে থাকা ছুরি জিয়ার পেটে ঢুকিয়ে দেয়। এদিকে একজন ডোনার পাওয়া গেছে যে এখন ইয়াংকে ব্লাড দিচ্ছে। মেং তখন কিছু ছবি দেখায় শিয়াকে, যেখানে দেখা যাচ্ছে জিয়া আর ইয়াং বেশ ক্লোজ অবস্থায় রয়েছে। মেং বলে ইয়াং আসলে তোমাকে ঠকাচ্ছে। জিয়া বলে যে আমাকে ঠকায় তাকে আমি কখনোই ক্ষমা করি না। কিছুক্ষণ পরে জিয়ার বাবাকে দেখা যায়, জিয়াকে ও তখন হসপিটালে ভর্তি করেছে। তাই জিয়ার বাবা তখন শিয়াকে রক্ত দিতে বলছিল, কিন্তু শিয়া রক্ত তো দেয়ই না। জিয়ার বাবা অনেক রিকোয়েস্ট করলে শিয়া তখন ওকেই চড় মারে। যে শিয়াকে মেরেই ফেলতে চেয়েছিল তাকে শিয়া কেন বাঁচাবে? জিয়ার রুমে তখন ইমার্জেন্সি লাইট জ্বলতে থাকে, কারণ ওর হার্টবিট পাওয়া যাচ্ছে না, যেটা দেখে শিয়া খুবই খুশি হয় আর ওখান থেকে চলে আসে। এরপর ইয়াং অনেকটা সুস্থ হয়ে যায় আর তারপর আবারও শিয়ার বাড়িতে এসে থাকা শুরু করে। এরপর শিয়া যখনই স্নান করতে যায়, ইয়াং তখন বাড়িতে আবারও কিছু কাগজপত্র খুঁজতে শুরু করে। তখনই ওখানে শিয়া চলে আসে আর জিয়ার সঙ্গে ক্লোজ হওয়া সেই ছবিটা দেখায়। শুধু তাই নয়, ওটা কোনো ছবি নয়, ওটা আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যেখানে ওদের দুজনের সব কথা শোনা যায়। ইয়াং বলে শিয়া তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে একবার সবকিছু এক্সপ্লেন করতে দাও। শিয়া বলে জিয়া তোমাকে ঠিক কত টাকা দিয়েছিল বলো তো? আমি তার থেকেও তোমাকে আরো বেশি বেশি টাকা দেব, তাহলে কি তুমি আমাকে ঠকানো বন্ধ করবে? ইয়াং বলে তুমি শোনো, ওগুলো সব মিথ্যে। শিয়া বলে আমি ভাবতেই পারছি না তুমি জিয়ার কাছ থেকে টাকা নিয়ে আমাকেই একটা সময় মারতে চেয়েছিলে। ইয়াং বলে সেটা তো অনেক আগের, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। কিন্তু শিয়া খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। ইয়াং বলে আমি যদি সব সত্যিটা তোমাকে বলি তুমি কি আমার পাশে থাকবে? পরের দিন ইয়াংকে দেখা যায় ও তখন একটা ক্যাফের বাইরে ওয়েট করছিল কখন শিয়া আসবে। ঠিক সেই সময়ই চিং নামের একটা মেয়ে ওখানে চলে আসে, যাকে প্রথম দেখায় ইয়াং চিনতে পারে না। চিং তখন বলে তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো চিং। এটা শুনে খুব অবাক হয়ে যায় ইয়াং। ওদের দুজনের কথা শুনে বোঝা যায় যে চিং এর বাবা আর ইয়াং এর বাবা একই দিনে মার্ডার হয়েছিল, আর এখন চিং একজন ডক্টর হয়ে গেছে। চিং এর সঙ্গে এতদিন পর দেখা হয়ে খুব খুশি হয়ে যায় ইয়াং। ইয়াং তখন বলে যে ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে চিং আবার মনে মনে একটু স্যাড হয়ে যায়। চিং বলে আমিও কিন্তু আমার বাবার মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারিনি, তাই চলো আমরা দুজন একসঙ্গে হাত মিলিয়ে কাজ করি। ইয়াং এটাতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়াং আবারও বাড়িতে চলে আসে আর ও বাড়িতে এসে দেখতে পায় যে ওখানে মেংকে নিয়ে শিয়া হাজির হয়েছে। আজ থেকে মেং এই বাড়িতেই থাকবে। এদিকে মেং এর সঙ্গে তো শিয়া কেউ কিছুতেই সহ্য করতে পারছে না, তবে শিয়া ইয়াং এর ওপর রাগ দেখিয়ে ওকে একদমই পাত্তা দেয় না আর মেংকে ওই বাড়িতে একটা খুব সুন্দর ঘরে নিয়ে আসে। ওদের দুজনকে একসঙ্গে দেখে ইয়াং এর তো জেলাসি লেভেল একদম হাই হয়ে যায়। আর শিয়া সে তো ইয়াংকে পাত্তাও দিচ্ছে না। আসলে মেং শিয়ার সেই ছোটবেলাকার সব থেকে ভালো বন্ধু, সেই জন্য মেং এর এই বাজে অবস্থাতে শিয়া চাইছে মেং যেন এই বাড়িতেই থাকে, তাতে করে ও মেংয়ে সব সময় দেখাশোনা করতে পারবে। শিয়া তারপর আবার বেডরুমে চলে আসলে ইয়াং বলে যে মেং এই বাড়িতে কেন এসেছে। শিয়া এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। ইয়াং তখন খুব রেগে যায় শিয়ার ওপর। শিয়া বলে ও আমার দাদার মতো। ইয়াং বলে কিন্তু ওই দাদার সঙ্গে একদিন তোমার বিয়ে ঠিক হয়েছিল। শিয়া বলে আর যাই হোক না কেন আমাদের সম্পর্কের মধ্যে আমরা কেউ কখনো কাউকে মিথ্যে কথা বলিনি। ইয়াং তখন বলে তুমি একটা বাচ্চা পাওয়ার জন্যই মেংকে এই বাড়িতে নিয়ে এসেছো তাই না? শিয়া তখন ইয়াং এর ওপর খুব রেগে যায় এমন কথা বলার জন্য। ইয়াং তখন বিছানায় জোর করে শিয়াকে ফেলে ওর সঙ্গে রোম্যান্স শুরু করে আর বলে তোমার বাচ্চা চাই তাই না, ঠিক আছে আমি তোমাকে বাচ্চা দেব। শিয়া তখন ইয়াংকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ইয়াং সরে যায় না। এরকম ভাবে অনেকক্ষণ জোর করার পরে শিয়া অনেক রেগে গিয়ে ওকে কামড়ে দেয় আর সাথে সাথে চড়ও মারে। শিয়া বলে তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো, তুমি আমার খারাপ রূপ দেখোনি, তুমি ভাবতে পারবে না আমি তোমার সঙ্গে কি কি খারাপ করতে পারি। ইয়াং বলে আচ্ছা তুমি এটা কেন ভেবে দেখোনি যে আমি যদি তোমার কোনো ক্ষতি করার জন্যই এখানে আসি তাহলে এতদিন তোমার কোনো ক্ষতি কেন করিনি? তখনই শিয়ার মনে পড়ে যায় যে ডে 1 থেকে ওকে সব সময় প্রোটেক্ট করে এসেছে ইয়াং।
ইয়াং বলে, তুমি আমাকে এতটা অবিশ্বাস করো জানলে আমি কখনো এখানে থাকতাম না। কথাটা বলে ইয়াং খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। শিয়া বুঝতে পারে না যে ইয়াং আসলেই ভালো মানুষ নাকি খারাপ। ইয়াং তারপর মেংয়ের কাছে চলে আসে আর মেংকে বহুত ঝাড়তে থাকে মেং কেন এই বাড়িতে এসেছে, কারণ শিয়া আর মেং এদের দুজনকে কাছাকাছি কোনোভাবেই ইয়াং মেনে নিতে পারছে না। সেদিন রাত হয়ে গেলে দেখা যায় শিয়া আর মেং একসঙ্গে গল্পের বই পড়ছিল আর ওদের দুজনকে একসাথে দেখে ইয়াংয়ের তো খুব রাগ হয়। ইয়াং তখন ওখানে এসে এটা ওটা করতে থাকে যাতে শিয়া ওকে একটু অ্যাটেনশন দেয়, কিন্তু শিয়া তো গল্প নিয়েই ব্যস্ত। শিয়া আর মেং তখন ওদের দুজনের ছোটবেলাকার ছবিগুলো বার করে সেই দিনগুলোর কথা মনে করতে থাকে। এইসব তো ইয়াংয়ের আরো বেশি করে সহ্য হচ্ছিল না, সেই জন্য ইয়াং সাথে সাথে চিং নামের ওর বান্ধবীকে ফোন করে। পরের দিন চিং চলে আসে মেংয়ের চেক আপ করতে, কারণ চিং একজন অর্থোপেডিক। ইয়াং বলে দেয় যে এই ডাক্তারটা কিন্তু খুব ভালো, আমার চেনা। এরপরে চিং ইয়াংয়ের সঙ্গে এমন করে কথা বলছিল সেটা দেখে শিয়া জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? চিং তখন বলে, না না, আজকেই আমরা একে অপরকে দেখলাম। চিং বলে, আমি তো চেক আপ করলাম, আমার মনে হয় মেং আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবে। কথাটা বলে ইয়াংয়ের সঙ্গে চিং ওখান থেকে চলে যায়। তবে শিয়ার মনে হচ্ছে এই চিং আর ইয়াংয়ের মধ্যে কিছু তো ব্যাপার আছে। পরের দিন মেং যখন ওয়াশরুমে ছিল শাওয়ারটাও কিছুতেই অফ করতে পারছিল না, কারণ মেং পড়ে গিয়েছিল। তখনই ওখানে শিয়া চলে আসে আর মেংকে বলে যে আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাচ্ছ। মেং তখন নিজের পায়ের ওপর খুব রাগ দেখাচ্ছিল, এই পাটার জন্য ওকে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। মেং সেই সময় শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? শিয়া তখন বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তখনই ওই ওয়াশরুমে চলে আসে ইয়াং আর বলে, তুমি তো এখন থেকে আমাদের ফ্যামিলি হয়ে গেছো, আমরা দুজন মিলেই তোমার টেক কেয়ার করবো। এরপরে ইয়াং রোমিওকে ফোন করে ওর জেলাসি হচ্ছে সেই রাগটা রোমিওর ওপর ছাড়ে। রোমিও বুঝতে পারে না বেচারা কেন ওর বস ওকে ফোন করে এত ঝাড়ছে। কিছুক্ষণ পর শিয়ার রুমে চলে আসে আর এসেও দেখতে পায় যে ইয়াং আসলে পিঠে নিজে ওষুধ লাগাতেই পারছিল না, কারণ ও হসপিটাল থেকে ছাড়া তো পেয়েছে, কিন্তু পিঠের কাটা দাগগুলো তো এখনো রয়ে গেছে। শিয়ার তখন খুব মায়া হয় এটা দেখে, ও এসে তখন ইয়াংকে সাহায্য করে, ওর পিঠে ওষুধ লাগিয়ে দেয়। ইয়াং তখন নাটক করে যে ওর খুব জ্বালা করছে, ব্যথা করছে। শিয়ারও তখন ইয়াংয়ের জন্য খুব খারাপ লাগছিল। এই ব্যাপারটা বুঝতে পেরে ইয়াংয়ের তো খুব ভালো লাগছে। ইয়াং তখন শিয়াকে একদম নিজের কোলের ওপর তুলে নেয় আর বলে, আমার দিকে তাকাও, সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো না? শিয়া বলে, আমি জানি না, এইসব প্রশ্ন করো না। ইয়াং তখন শিয়াকে টেনে নিয়ে কিস করতে শুরু করে, তবে এবার কিন্তু শিয়া ইয়াংকে আর একটুও বাধা দেয় না, আর ওরা দুজন মিলে সারা রাত ধরে অনেক রোম্যান্স করতে থাকে। এমনই একদিন দেখা যায় যে জিয়ার বাবা মেং, শিয়া আর ইয়াংকে ডেকে পাঠিয়েছে। তখন জিয়ার বাবার কথায় জানা যায় যে জিয়া সেদিনই মারা গিয়েছিল হসপিটালে। যেহেতু এখন জিয়া আর বেঁচেই নেই, তাহলে এই সম্পত্তি, কোম্পানি এইসব নিয়ে জিয়ার বাবা আর ভাবে না। ওই টেবিলেই তখন চা ফুটছিল, এটা দেখে ইয়াংয়ের তখন মনে পড়ে যায় ওর বাবার গায়ে কেউ একজন অ্যাসিড ঢেলেছিল, আর এটা মনে পড়তে ইয়াংয়ের তখন খুবই অস্বস্তি হয়। শিয়া বুঝতে পারে না যে ইয়াংয়ের হঠাৎ করে কি হলো, এমন করছে কেন ইয়াং। শিয়া সেই সময় ইয়াংকে ওখান থেকে নিয়ে চলে যায়। মেং বুঝতে পারে না যে হঠাৎ করে ইয়াং এরকম আচরণ কেন করলো, তবে এটুকু বুঝতে পারে যে ইয়াং এর নিশ্চয়ই কোনো ট্রমা আছে। এরপর রুমে এসে ইয়াং তখন শিয়াকে ওষুধের বাক্স আনতে বলে ওখান থেকে শিয়াকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আর তারপরে ইয়াং চলে আসে ওর শ্বশুর মানে শিয়ার সৎ বাবার অফিস রুমে, কারণ ইয়াং এর মনে হচ্ছে ও যে কাগজটা খুঁজছে সেটা হয়তো এই অফিস রুমে ও পাবে। ওখানেই একটা সিন্দুক ছিল আর সেটার থেকে ও তখন পেয়ে যায় একটা পেপার। সেই সময় ওখানে শিয়া চলে আসে আর হাতে ওই কাগজটা দেখে বলে, তুমি তাহলে এই জন্যই এখানে এসে এত কিছু প্ল্যান করেছো, তাই তো? সেই সময় ওখানে শিয়ার সৎ বাবা আর মেং চলে আসে, তবে ওরা এসে দেখতে পায় মেং আর শিয়া একে অপরের সঙ্গে এখানে রোম্যান্স করছে। সেই জন্য ওরা দুজন ওদেরকে একা রেখে ওখান থেকে চলে যায়। আসলে শিয়া এটা করে যাতে ওর সৎ বাবা জানতে না পারে ইয়াং কোনো উদ্দেশ্যের জন্য এখানে এসেছে। শিয়া বলে, এবার অন্তত আমাকে সবটা সত্যি বলো। ইয়াং তখন সম্পত্তি ট্রান্সফারের একটা কাগজ দেখায়, যেটা আসলে ওর বাবাকে দিয়ে জোর করে সাইন করে নেওয়া হয়েছিল। ওর বাবার অনেক বড় একটা ওষুধের কোম্পানি ছিল, আর আজকে ও শিয়াকেও সমস্ত সত্যিটা বলে যে ওর বাবা কিভাবে মারা গিয়েছিল আর সম্পত্তি ট্রান্সফার করতে বাধ্য হয়েছিল। শিয়া বলে, তোমার বাবার এই কেসটা নিয়ে আমার মাও সেই সময় ইনভেস্টিগেট করেছিল। এটা শুনে খুব অবাক হয়ে যায় ইয়াং। শিয়া বলে, আমি শুধু এটুকুই জানি, তবে ইনভেস্টিগেট করে কি পেয়েছিল তা আমি জানি না। ইয়াং বলে, এই
কাগজটার ওপর আজও আমার বাবার রক্তের দাগ লেগে রয়েছে। আর সেই জন্য ইয়াং জানতে চায় কে ওর বাবার সঙ্গে এমন খারাপ কাজটা সেদিন করলো। শিয়া তখন ইয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে একসঙ্গে সত্যিটা বার করব। পরের দিন দুজন মিলে চিং নামের ওই মেয়েটার কাছে চলে আসে আর সবটা বলে যে ও আসলে কাগজটা খুঁজে পেয়ে গেছে। সেই দিন রাত হয়ে গেলে শিয়া সমস্ত ওষুধ নিয়ে ঘরে চলে আসে আর এই সব দেখে খুব ভাব নিতে থাকে ইয়াং। শিয়া তখন ইয়াংকে ডাকলে ইয়াং না এসে আর থাকতে পারে না। ইয়াং বলে, আমার আর ওষুধ লাগানো দরকার নেই। শিয়া বলে, ওই সব শুনছি না, জামাটা খোলো। ইয়াং তখন অভিমান করে বলে, তুমি তো এখনো আমাকে ভালোবাসি এই কথাটাই বলোনি। ইয়াং সেই সময় নিজের শার্টটা খুলতেই যাবে, তখন শিয়া এসে ইয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর নিজেই ইয়াংয়ের গা থেকে শার্টটা খুলে ফেলে। এই চক্করে ওরা দুজন তো একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। ইয়াং বলে, শিয়া তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। কথাটা বলেই ও শিয়াকে একদম টেনে ধরে ওকে কিস করতে শুরু করে আর এভাবেই দুজনের মধ্যে রোম্যান্স চলতে থাকে। পরের দিন সেই রোমিও নামের ছেলেটা আর শিয়ার যে অ্যাসিস্ট্যান্ট ছিল জুলি, তাদের দুজনকে একসঙ্গে রোম্যান্স করতে দেখা যায়। আর ঠিক সেই সময় ওই একই ক্যাফেতে শিয়া আর ইয়াং চলে আসে। ওরা চারজন এভাবে চারজনকে দেখেই খুব অবাক হয়ে যায়। শিয়া আর ইয়াং দেখে ওরা যে ধরনের জামা কাপড় পরে এখানে এসেছে ঠিক একই রকমের জামা কাপড় ওরাও পরে এসেছে। এরপর ওরা চারজন মিলে একসঙ্গে খেতে বসে, কিন্তু ওরা ভাবতেই পারছে না যে ওরা যেটা দেখছে সেটা কি ঠিক। এরপর ওরা অফিসের ব্যাপারে কাজের কথা শুরু করে। তখনই ওখানে যে খাবার হটপট সেটা ফুটতে দেখে আবার ওই ইয়াংয়ের খুব অস্বস্তি হতে শুরু হয়। শিয়া বারবার করে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু ইয়াং কিছুই বলে না। সেই জন্য শিয়া ইয়াংকে নিয়ে ওখান থেকে বাড়ির দিকে চলে যায়। সেদিন রাতে শিয়া আর ইয়াং দুজন মিলে চলে আসে সুইমিং পুলে আর ওখানে কিডনি নিয়ে নেওয়ার যে কাটা দাগটা ছিল সেই দাগের ওপর ইয়াং খুব সুন্দর করে ডিজাইন করে দেয়। তখন ইয়াং বলে, সেদিন যে মহিলাটি ওর বাবার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল তার পায়ে হিল জুতো ছিল। শিয়া আর ইয়াং দুজনেই ভাবতে থাকে যে এই মহিলাটা আসলে ঠিক কে। আর তারপরেই ওরা দুজন একে অপরকে কিস করতে শুরু করে। আর এই সুইমিং পুলেই দুজনের রোম্যান্সের ভিডিও দূর থেকে দেখতে পেয়ে যায় মেং, কারণ ওইখানে ছিল সিসিটিভি ক্যামেরা। মেং ওদের দুজনকে কোনোভাবেই সহ্য করতেই পারছে না, কারণ মেং মনে মনে শিয়াকে ভালোবাসে। এরপর শিয়া আর ইয়াং দুজন মিলে সুইমিং পুল থেকে নিজেদের বেডরুমে চলে আসে আর সেখানে এসে ওরা দুজন একে অপরের সঙ্গে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে জিয়ার বাবাকে দেখতে পাওয়া যায়। ও তখন সিন্দুক খুলে সেই কাগজটা আর খুঁজে পায় না। সেই সময় ওখানে চিং চলে আসে আর বলে, তুমি এটাই খুঁজছো তাই না? জিয়ার বাবা বলে, এটা তোমার কাছে কি করে গেল? চিং বলে, আমি তোমার মেয়ে জিয়া। আসলে চিং নাম নিয়ে ফিরে আসা যে মেয়েটা এটাই হচ্ছে আসলে জিয়া। সে প্লাস্টিক সার্জারি করেছে বলে কেউ একে চিনতে পারেনি। সেদিন হসপিটালে মোটেই জিয়া মারা যায়নি। এই সম্পত্তি ট্রান্সফারের কাগজটা জোগাড় করার জন্য জিয়াকে অনেক নাটক করতে হয়েছে। এখন ও টার্গেট হচ্ছে শিয়া আর ইয়াং দুজনকেই প্রাণে শেষ করে ফেলা। এমনই একদিন শিয়া আর ইয়াং প্রেস কনফারেন্স থেকে অনেক লোককে ডাকে আর তাদের সামনে স্বীকার করে যে আমি আমার কোম্পানিতে নিজের সম্পত্তি পাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম ইয়াংকে, কিন্তু আমরা এখন ঠিক করেছি যে এবার আমরা একে অপরকে সত্যিকারের বিয়ে করে নেব, কারণ এখন আমরা দুজন দুজনকে খুবই বেশি ভালোবাসি। কথাগুলো বলে ওরা দুজন তখন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আর এটা দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। এদের এই লাইভ ভিডিওটাই তখন মেং দেখছিল আর মেং তো এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে শিয়া আর ইয়াং ওরা দুজন দুজনকে ভালোবাসে আর বিয়ে করতে চলেছে। এরপর ইয়াং এর সঙ্গে দেখা করতে আসে জিয়ার বাবা আর বলে, তুমি এতদিন নিজের পরিচয় বেশ ভালোই গোপন করে রেখেছিলে, কিন্তু তোমার আসল পরিচয় তো আমার কাছে এখন চলে এসেছে। এমন কথা শুনে ইয়াং তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এখন যদি পুলিশ জানতে পারে যে ইয়াং সাউথ এশিয়াতে পোষা গুন্ডা ছিল তাহলে তো পুলিশ ওকে জেলে ভরে দেবে। এরপরে মেংকে দেখা যায় ওর সঙ্গেই তখন শিয়া দেখা করতে আসে। মেং বলে, শিয়া তোমার মা যখন মারা গিয়েছিল মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়েছিল। এই চিঠিটা প্রথমে দেখে শিয়া খুব অবাক হয়ে যায়, কারণ চিঠিতে লেখা ছিল যে বড় হয়ে শিয়া যেন মেংকেই বিয়ে করে। শিয়া দেখে যে এটা আসলেই ওর মায়েরই হাতে লেখা। শিয়া বলে, মেং কিন্তু আমরা তো ভাই বোনের মতো। মেং সেই সময় কোনো কথা বলে না। তখনই শিয়ার নজর যায় ওখানে থাকা একটা দেওয়ালের ওপর, যেখানে শিয়ার অজস্র ছবি লাগানো ছিল, যেগুলো এতদিন ধরে মেং একটু একটু করে জোগাড় করেছিল। আসলে মেং তো শিয়াকে অনেকদিন আগে থেকেই ভালোবাসে, তাই এই ছবিগুলো একটা একটা করে জোগাড় করা। শিয়া বলে, এসব কি মেং?
মেং বলে, শিয়া তোমার প্রতি ফিলিংস আমার কখনোই মিথ্যে ছিল না। আমি কখনোই তোমার ভাই ছিলাম না, আমি কোনোদিনও তোমাকে বোনের নজরে দেখিনি। শিয়া বলে, কিন্তু আমি তোমাকে আমার নিজের বড় ভাই হিসেবেই দেখেছি। মেং তখন শিয়ার হাতটা ধরে বলে, প্লিজ তুমি তোমার ফিলিংসটা এখন বদলে ফেলো, আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি। শিয়া বলে, এটা একদমই সম্ভব নয়। মেং বলে, আমি জানতাম তুমি আমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, ইয়াং এর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? ও নিজে দু পায়ে দাঁড়াতে পারে আর আমি পারি না, এটাই কি আসল কারণ? শিয়া মেং এর মুখ থেকে এমন কথা শুনবে সেটা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। মেং তখন দেখাতে চায় যে ও নিজের দুই পায়ে দাঁড়াতে পারে, কিন্তু ও পড়ে যায়। শিয়া বলে, আমি তোমাকে নিজের বড় ভাই হিসেবেই দেখেছি, কিন্তু এখন সেই সম্পর্কটাকেও তুমি খারাপ করতে চাইছো। কথাটা বলে শিয়া ওখান থেকে চলে যায়। মেং এর তখন খুব রাগ হচ্ছিল, ও কি করবে কিছু বুঝতে পারে না। পরের দিন অফিসে নোটিশ বোর্ড টানানো হয়, যেখানে বেশ কিছু এমপ্লয়ীদের নাম লেখা ছিল এদেরকে অফিস থেকে ফায়ার করে দেওয়া হচ্ছে। এটা দেখে সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে মেং চলে আসে। রোমিও এসে তখন মেংকে বলে যে শিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইয়াং। এখানে শিয়া ইয়াংকে রাখবে কি রাখবে না সেটা ডিসাইড করবে। কোম্পানির হেডকোয়ার্টার এতে কেন মাথা ঘামাচ্ছে? সেই সময় ওখানে ইয়াং চলে আসে আর রোমিওকে বারণ করে এমনভাবে কথা বলতে। ইয়াং বলে, আমাকে অফিস থেকে বার করে দিলে কি হবে, আমি বরঞ্চ অফিসেই আসতে পারবো না, কিন্তু তাতে কি তোমার সমস্যা মিটবে? মেং বলে, এভাবেই এক একটা জায়গা থেকে তোমাকে দূরে পাঠিয়ে দেবো। ইয়াং তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর ইয়াং চলে আসে আর নিজের সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেয়, কারণ ওকে তো ফায়ার করে দেওয়া হয়েছে। সেই সময় ওখানে মেং এসে ইয়াংকে অপমান করলে ইয়াংয়ের তো অপমানিত বোধ হয় না, ও বরং হাসতে থাকে। মেং বলে, ইয়াং তুমি যেখান থেকে এসেছো মানে সাউথ এশিয়া, সেখানেই তুমি আবার ফিরে যাও আর শিয়াকে ছেড়েও চলে যাও। ইয়াং বলে, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে, তুমি বরং একটা কাজ করো, এই কথাগুলো শিয়ার কাছে গিয়ে বলো। এসব কথা শুনে মেংয়ের তখন অনেক রাগ হয়। এরপর শিয়া সোজা চলে আসে মেংয়ের কাছে আর বলে, তুমি কেন অফিসের এমপ্লয়ীদের ফায়ার করেছো? মেং বলে, আজ পর্যন্ত কোনোদিনও তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলনি। আমি ইয়াংকে ফায়ার করে দিয়েছি বলে আমি তোমার শত্রু হয়ে গেলাম? শিয়া বলে, তুমি এই সমস্ত কিছু প্ল্যান করে করেছো সেটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আসলে এতটা খারাপ মানুষ। তুমি যে বাইরে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতে এতদিন ধরে, সেটা আজকে আমি ধরে ফেলেছি। তখনই একটা ফোন চলে আসে শিয়ার কাছে আর শিয়া কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর শিয়া চলে আসে পার্কিং লটে, সেখানে ওর গাড়িতে বসে। তখনই ইয়াং পেছনে সিট থেকে শিয়ার কাছাকাছি চলে আসে আর ওকে কিস করে, কারণ ইয়াং জানে যে ওকে ফায়ার করে দেওয়া হয়েছে বলে শিয়ার মন খুব খারাপ, তাই রোম্যান্স করে মন ভালো করার চেষ্টা চলছে। আর রোম্যান্স করার পর সত্যি সত্যি শিয়ার মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়। সেই দিনই রাতের বেলা বাড়িতে ফিরে শিয়া আর ইয়াং যখন একটু রোম্যান্টিক মুডে ছিল, ওরা যখনই একটু রোম্যান্স করতে যাবে একে অপরের কাছাকাছি এসে, ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। একজন ডেলিভারি ম্যান এসে কিছু জিনিস ডেলিভারি করে দিয়ে যায়, আর এগুলো হচ্ছে কিছু ড্রেস যেগুলো পরে রাতে ফ্যান্টাসিভাবে রোম্যান্স করা যায়। এইসব দেখে ওরা দুজনেই তখন একদম হাঁ হয়ে যায়। আসলে রোমিও আর জুলি এরা দুজনে প্ল্যান করে এদের দুজনের জন্য এইসব গিফট পাঠিয়েছে। ওরা দুজনে তখন ওই ফ্যান্টাসিওয়ালা জামা কাপড় ছাড়াই রোম্যান্স শুরু করে দেয়। পরের দিন শিয়া আর ইয়াং দুজন মিলে একসঙ্গে অফিসে চলে আসে। মেং তখন শিয়াকে আলাদা করে ডেকে পাঠায় আর সেই সময় ওদের সাথে ইয়াংও চলে আসে। শিয়া তখন ওই ফাইলের ভেতর এমন কিছু দেখে যেটা দেখে শিয়া প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় আর ইয়াংকে ওখান থেকে জল আনতে দিয়ে পাঠিয়ে দেয়। এরপর অফিসের সমস্ত শেয়ার হোল্ডাররা একই জায়গায় হয়, কারণ আজকে অফিসের নতুন সিইও ঠিক করা হবে। ইয়াং এসে তখন শিয়ার সৎ বাবাকে চেয়ার থেকে উঠে যেতে বলে, কারণ শিয়ার সৎ বাবা এতদিন এই কোম্পানির সিইও ছিল, কিন্তু শিয়ার সৎ বাবা ওখান থেকে উঠে যেতে চায় না। কিন্তু নিয়ম অনুযায়ী এখন 51% শেয়ার রয়েছে শুধুমাত্র ইয়াংয়ের। আর এটা কি করে হলো ও সেই সময় সবাইকে বুঝিয়ে বলে। শিয়ার মা মারা যাওয়ার আগে একটা কন্ট্রাক্ট করে রেখে গিয়েছিল যে শিয়া যখন বিয়ে করবে তখন শিয়া এই পুরো কোম্পানির 50% শেয়ার পেয়ে যাবে। শিয়া এতদিন ধরে নিজের সমস্ত শেয়ারগুলো ইয়াংয়ের নামে করে দিয়েছিল, আর ইয়াং এই কোম্পানিতে 1% শেয়ার অনেক আগে থেকেই কিনে রেখেছিল। সেই জন্য এখন 51% শেয়ার ওর, আর সবার থেকে যেহেতু শেয়ার সব থেকে বেশি ওর, তাই ওই এখন এই কোম্পানির সিইও। তখনই শিয়া বলে ওঠে যে আমি ঠিক করেছি তোমার আমার বিয়ে আমি ভেঙে ফেলবো, আর তাতে করে তুমি আমার থেকে যে 50% শেয়ার নিয়েছো সেটাও তোমাকে নিয়ম অনুযায়ী ফিরিয়ে দিতেই হবে।
তার মানে কি দাঁড়ালো, এই কোম্পানির সিইও তুমি হতে পারছো না। শিয়ার মুখে এমন কথা শুনে ইয়াং তো একদম অবাক হয়ে যায়। এটাতে মেং ভীষণ খুশি হয়। তো বোঝা যায় মেং এমন কিছু ওই ফাইলটাতে দেখিয়েছে যেটা দেখে শিয়া খুব ভয় পেয়ে গেছে। এরপর ইয়াং আসে শিয়ার সঙ্গে কথা বলতে যে শিয়ার আসলে কি হয়েছে এটা জানবেও। ইয়াং বলে, কি হয়েছে, তুমি কেন হঠাৎ করে এরকম নিজের মনটাকে বদলে ফেললে? শিয়া বলে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তাহলেই তুমি বুঝতে পারবে। শিয়া বলে, তুমি কেন এতদিন ধরে আমাকে বলনি যে তুমি সাউথ এশিয়াতে একজন বিখ্যাত নামকরা গুন্ডা ছিলে? তুমি কিডনি পাচার করতে, সেগুলো কেন তুমি আমাকে বলনি? জিয়া সেদিন আমাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গিয়েছিল একটা কিডনি আমার থেকে নেওয়ার জন্য, বাকি আরেকটা কিডনি তুমি পাচার করে দিতে, এটাই তোমার প্ল্যান ছিল। কিন্তু তুমি সন্দেহ করতে যে আমার মা তোমার বাবাকে খুন করে ফেলেছে। এরপর যখন তুমি দেখলে যে তোমার বাবার মেরে ফেলা খুনির মেয়েই আমি, সেই জন্য আমার সঙ্গে প্রেমের নাটক করে আমাকে বিয়ে করেছো। তুমি কেন আমাকে এতদিন বলনি যে তুমি কিডনি পাচারকারীর কাজ করতে? ইয়াং বলে, তোমাকে এই কথাগুলো কে বলেছে? এগুলো সব মিথ্যে। শিয়া বলে, প্রথম থেকে তুমি এত মিথ্যে কথা বলেছো যে তোমার সত্যি কথাটাও এখন আমার মিথ্যে বলেই মনে হচ্ছে। তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি বলছি সেটা আমি খুব বড় ভুল করেছি। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেবো। কথাটা বলে শিয়া ওখান থেকে চলে যায়। ইয়াং বুঝতে পারছিল না যে শিয়াকে ও কি করে ঠিকটা বোঝাবে, ও কিভাবে শিয়াকে আবারও নিজের করে পাবে। পরের দিন ইয়াংয়ের কাছে চলে আসে ডিভোর্স পেপার, যেটা শিয়াই পাঠিয়েছিল। ইয়াং বুঝতে পেরেছে যে আসলে শিয়ার সঙ্গে সম্পর্কটা ওর আর থাকবে না, তাই ও ডিভোর্স পেপারে সাইনও করে দেয়। আর সেটা জুলিকে দিয়ে দেয় যাতে জুলি ওর বস শিয়াকে দিয়ে দেয়। জুলি বলে, ম্যাম বলেছে ডিভোর্সের অ্যালিমানি আপনাকে দেবে অনেকটা টাকা। ইয়াং বলে, তুমি তোমার ম্যামকে বলে দিও যে ওই টাকাটা আমি নেব না। এটা শুনে রোমিও খুব অবাক হয়ে যায়। ওই টাকাটা যদি ইয়াং পায় তাহলে ইয়াংয়ের অনেক উপকার হতো। ইয়াং বলে, আমার বিশ্বাস যে শিয়া আমার কাছে আবারও ফিরে আসবে, আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ফিরে আসবে। কিন্তু ওকে কেউ একজন অনেক ভুল বুঝিয়েছে, সেই জন্য ও আমাকে অনেক ভুল বুঝছে। রোমিও তখন ওর বস ইয়াংকে সান্ত্বনা দেয়। অন্যদিকে শিয়াকে দেখা যায় ওরও মন তখন ভীষণ খারাপ। সেই সময় মেং ওর কাছে চলে আসে। মেং বলে, আমি শুনলাম জুলির কাছ থেকে যে তুমি 2 দিন অফিস থেকে বাড়িতে যাও না। শিয়া বলে, তাতে তোমার কি? মেং বলে, আমার 20% শেয়ার আমি তোমাকে দিয়ে দিলে তবুও তুমি এই কোম্পানির সিইও হতে পারবে না, কারণ সব থেকে বেশি শেয়ার তোমার সৎ বাবারই রয়েছে। শিয়া বলে, আমি যতদিন না মা হতে পারছে ততদিন এই কোম্পানির সিইও আমি হতে পারবো না, আমার মা কন্ট্রাক্টে সেটাই লিখে দিয়ে গেছে। মেং তখন বলে, তুমি আমাকে বিয়ে করো, তারপর আমাদের একটা বেবি হয়ে গেলে তুমি এই কোম্পানিটা নিজের করে পেয়ে যাবে। শিয়া মেংকে বিয়ে করতে একদম রাজি হয় না, আর তারপর ওখান থেকে উঠে চলে যায়। মেং ভাবে যে এত কিছু করার পরেও শিয়া কেন ওকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এমনই একদিন শিয়া যখন অফিসে কাজ করছিল তখন ওর খুবই শরীর খারাপ লাগছিল। জুলি শিয়ার এই অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে যায়। আসলে শিয়ার সেই সময় খুবই পেটে ব্যথা হচ্ছিল। তখনই শিয়ার কাছে রোমিও আসে, আর রোমিও বলে যে আপনি বসের ব্যাপারে যা যা জেনেছেন সেই সব কিছুই আসলে মিথ্যে। বস কোনোদিনও কিডনি পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিল না। আমি বসের সাথে বিগত কয়েক বছর ধরে আছি। শিয়াও বলে, ও আমাকে বিয়ে করেছিল যাতে ওকে কখনো জেলে না যেতে হয়। ও একটা ভালো নিজের ইমেজ তৈরি করতে চেয়েছিল। এরপর থেকে ওর নামে কোনো কথা আমার সামনে বলতে আসবে না, তাহলে আমি কিন্তু তোমাকে অফিস থেকে ফায়ার করে দেব। রোমিও তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াংকে দেখা যায় ও খুব মন খারাপ করে বসে আছে। ওর তখন মনে পড়ে যায় শিয়ার বলা সেই কথাগুলো, যেগুলো ওকে অনেক কষ্ট দিয়েছে। এরপর শিয়া যখন অফিসে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় ওর কাছে আসে ইয়াংকে দেখে শিয়া ওখান থেকে চলেই যাচ্ছিল, তবে ইয়াং শিয়াকে টেনে নিজের খুব কাছে নিয়ে আসে আর বলে, এই কোম্পানিতে আমার যা শেয়ার রয়েছে আমি সবটা তোমাকে দিয়ে দেব। শিয়া বলে, তার কোনো দরকার নেই। কথাটা বলে শিয়া যখন চলে যাচ্ছিল ইয়াং এসে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে এই কদিন অনেক অনেক মিস করেছি। শিয়া বলে, সারা জীবন মিস করেই যেতে হবে। কথাটা বলে শিয়া ওখান থেকে চলে যায়। এমনই একদিন রাতে ইয়াং মনের দুঃখে ওর বন্ধু রোমিওর সঙ্গে অনেক ড্রিঙ্ক করছিল। রোমিও তখন ইয়াংকে এত বেশি ড্রিঙ্ক করতে বাধা দেয়। ইয়াং বলে, তুই শুনে রাখ, শিয়া হচ্ছে এই পৃথিবীর সব থেকে কঠিন হৃদয়ের মেয়ে, যাকে মানানো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। এসব কথা বলে ও রোমিওকেই পেটাতে শুরু করে। আর বেচারা ইয়াং তো খুবই কান্না করতে থাকে, কবে যে শিয়ার সঙ্গে ও সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ইয়াং তখন আকাশের দিকে তাকিয়ে বলে যে, শিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রোমিও তখন বুদ্ধি করে নিজের ফোনে এই সব কিছু ভিডিও করে নেয়।
পরের দিন সকাল হয়ে গেলেই শিয়াকে দেখা যায় ও হসপিটালে এসেছে ওর যে পেটে ব্যথা করছিল সেই জন্য ডাক্তার দেখাতে। ডাক্তার জানিয়েছে একটা কিডনি শরীরে থাকার জন্য শিয়ার অনেক সমস্যা দেখা দিয়েছে, আর শিয়া হয়তো খুব বেশি হলে 2 মাস বাঁচবে। এই জন্য শিয়ার মন তো তখন ভীষণ খারাপ। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে এসে শিয়াকে একটা ক্যান্ডি দিয়ে যায়। ওখান থেকেই শিয়াকে চলে যেতে জুলি দেখতে পেয়ে যায়, আর জুলি এই খবর সাথে সাথে রোমিওকে জানিয়ে দেয়। এরপর শিয়া অফিসে এসে যখনই চা খেতে যাবে ওকে তখন ইয়াং বাধা দেয় আর সেটা নিজেই খেয়ে ফেলে। এটা দেখে খুবই অবাক হয়ে যায় শিয়া। তবে ইয়াংয়ের কথাবার্তা শুনেই শিয়া বুঝতে পারে যে ইয়াং আসলে অনেক বেশি ড্রিঙ্ক করেছে। ইয়াং তখন ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট ও সম্পত্তির সার্টিফিকেট সব ওখানে রাখে আর বলে যে এই সমস্ত কিছুই সব তোমার হয়ে যাবে, এই সমস্ত কিছুই তোমার আর আমাদের বাচ্চার। শিয়া খুব অবাক হয়ে বলে বাচ্চা? ইয়াং বলে আমি জানি তুমি আমাকে কথাটা লুকিয়ে যাচ্ছ, কিন্তু আমি শুনেছি তুমি ইউএসডি রুম থেকে হসপিটালে বেরিয়েছো। আমি খুবই রেসপন্সিবল একটা বাবা হতে চাই, তুমি চিন্তা করো না, আমি ভালো বাবা হয়ে দেখিয়ে দেবো। শিয়া তখন বলে আমার পেট ব্যথা হচ্ছিল বলে আমি ইউএসডি করেছি। এটা শুনে ইয়াং তো অবাক হয়ে যায়। শিয়া মন খারাপ করে বলে আমি কখনোই তোমার বাচ্চার মা হতে পারবো না। ইয়াং বলে তাহলে তুমি সারা জীবনের জন্য সত্যি সত্যি আমাকে তোমার জীবন থেকে বার করে দিচ্ছ? শিয়া কি করে বলবে যে ওর একটা কিডনির জন্য আরেকটা কিডনির ওপর অনেক প্রেশার পড়ছে, তাই ওর কাছে আর বেশি সময় নেই। তখনই একজন শিয়াকে ফোন করলে শিয়া ওখান থেকে চলে যায়। আর বেচারা ইয়াং ভাবছে যে হয়তো শিয়া ওর সঙ্গে আর কখনো এক হবে না। সেই দিন রাত হয়ে গেলে রোমিও আর জুলিকে দেখা যায় ওরা দুজন একটা রুমে দারুণ পার্টি করছে আর সাথে সাথে একে অপরের সঙ্গে অনেক অনেক রোম্যান্সও করছে। ঠিক সেই মুহূর্তেই দুজনের ফোনই বেজে ওঠে আর দুজনেরই বস ওদেরকে ফোন করে। রোমিও ভিডিও কলটা রিসিভ করলে বলে একটা রাগী মেয়ের রাগ কীভাবে তাড়াতাড়ি ভাঙানো যায় সেটা বলো। রোমিও বলে তুমি নিশ্চয়ই শিয়ার কথাই বলছো। ইয়াং বলে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। এদিকে জুলিকেও সেই সময় ফোন করে শিয়া অফিসের ব্যাপারে বিভিন্ন কিছু বলছিল, আর এদিকে ব্যাটা রোমিও সে তো ইয়াংকে অনেক পরামর্শ দেয় কিভাবে মেয়েদের রাগ ভাঙাতে হয়। ফোন রেখে শিয়া তারপর যখনই রুমে আসে ও এসে দেখতে পায় ইয়াং এখানেই জিম করা শুরু করে দিয়েছে, যেটা তো একদমই ভালো লাগে না শিয়ার। আসলে ইয়াং দেখাতে চাইছে যে ওর এত সুন্দর বডি শডি রয়েছে। শিয়া যখনই ওখান থেকে যাচ্ছিল ইয়াং বলে শিয়া তুমি বলো তুমি আমায় কবে ক্ষমা করবে? শিয়া বলে কোনোদিনও করবো না। ইয়াং তখন শিয়াকে বিছানার ওপর ধাক্কা মেরে ফেলে দেয় আর একটা ছুরি নিয়ে নিজের বুকে ধরে বলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো তুমি যদি আমাকে ক্ষমা না করো। শিয়া তখন ইয়াংকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ছুরিটাও পড়ে যায়। ইয়াং শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অনেক মিস করি। শিয়া বলে প্রথম থেকেই তুমি আমাকে অজস্র মিথ্যে কথা বলে গেছো, তবুও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম এটা ভেবে যে হয়তো তুমি সব সত্যি আমাকে বলে দিয়েছো, কিন্তু না, এক এক দিন তোমার এক একটা সত্যি আমার সামনে আসছে, না জানি এরপরে তোমার আরো কত গোপন সত্যি আমার সামনে চলে আসবে। ইয়াং তখন চুপ করে যায়, কারণ বলার মতো ওর আর কোনো ভাষা নেই। পরের দিন গাড়িতে উঠে শিয়া তখন অনেকগুলো ওষুধ খাচ্ছিল। জুলি জিজ্ঞাসা করে যে শিয়ার শরীর কি ঠিক আছে? শিয়া বলে সে একদমই ঠিক আছে। এরপরে ইয়াং চলে আসে শিয়ার বাড়ির সামনে একটা অনেক বড় ফুলের বোকে নিয়ে। ও ঠিক করেছে যে ফুল দিয়ে ও শিয়ার কাছে সরি চাইবে। আসলে রোমিও এই সমস্ত কিছু বুদ্ধি ইয়াং এর মাথায় ঢোকাচ্ছে। ইয়াং তখন শিয়াকে মেসেজ করে বলে যে তুমি তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর তারপরে ইয়াং অপেক্ষা করতে থাকে শিয়া কখন দরজা খুলবে। এদিকে শিয়া ঘরের ভেতরে ছিল আর ওর শরীরটা ভীষণ খারাপ ছিল। ওর শরীর এতটাই খারাপ লাগছে যে ও তো একদম হাঁটা চলাই করতে পারছে না। পরের দিন ইয়াং শিয়ার বেশ কিছু মেডিকেল রিপোর্ট আর সেই সমস্ত ওষুধগুলো পেয়ে যায়, যেগুলো দেখে ইয়াং তো একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে শিয়ার শরীরে মাত্র একটা কিডনি থাকার জন্য ওর শরীর দিন দিন ঠিক কতটা খারাপ হয়ে যাচ্ছে। ইয়াং এর তখন শিয়ার জন্য তো খুবই চিন্তা হচ্ছিল। ঠিক সেই সময়ই শিয়ার সৎ বাবা ইয়াংকে ফোন করে বলে যে ও শিয়াকে কিডন্যাপ করে নিয়েছে। ইয়াং যেন এক্ষুনি চলে আসে সম্পত্তির সমস্ত কাগজ নিয়ে। এরপর শিয়ার সৎ বাবাকে দেখা যায় শিয়ার গলায় ছুরি ধরে ওখানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর ওখানেই তখন চলে আসে ইয়াং। ইয়াং বলে আপনি যা আনতে বলেছেন আমাকে আমি সমস্ত কিছুই নিয়ে এসেছি, এবার শিয়াকে ছেড়ে দিন। শিয়ার সৎ বাবা ওই কাগজগুলো প্রথমে ঠিকঠাক করে দেখে নেয় যে সবকিছু আসলে ঠিকঠাক আছে কিনা, মানে ওকে ইয়াং আবার করে নতুন করে ঠকাচ্ছে কিনা। যখনই ও দেখে যে কাগজ সব ঠিক আছে ও সাথে সাথে শিয়াকে ছেড়ে দেয়। ইয়াং তখন শিয়াকে নিয়ে সবেমাত্র ওখান থেকে পালাতেই যাবে, তবে শিয়ার সৎ বাবা এসে পেছন থেকে শিয়াকে ছুরি ঢুকিয়ে দেয়, আর তাতে করে শিয়া সেই সময় অজ্ঞান হয়ে যায়।
শিয়ার এমন অবস্থা দেখে ইয়াং তো পুরো পাগলের মতো হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে মেং বেশ কিছু গুন্ডাদের নিয়ে হাজির হয় যাতে শিয়াকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারে। এরপর সবাই মিলে শিয়াকে হসপিটালে ভর্তি করে। ইয়াংয়ের তখন নিজেকে খুব অসহায় লাগছিল। কিছুক্ষণ পরে মেং আসে ইয়াংয়ের সঙ্গে দেখা করতে। মেং বলে, আমি জানি শিয়ার শরীরের অবস্থা মোটেই ভালো না। শরীরে একটা কিডনি থাকার জন্য ওর হাতে বেঁচে থাকার সময় খুব কম আছে। হসপিটালে ওর গার্জিয়ানের জায়গায় আমার নাম ছিল, সেই জন্য ওর কন্ডিশন জানানোর কারণে আমাকে হসপিটাল থেকে ফোন করেছিল। ওরা আমাকে জানিয়েছিল যে শিয়া আর বেশি দিন বাঁচবে না। এটা ভেবে আমি শিয়াকে ওর মতোই থাকতে দিয়েছি। তোমাকে নিয়ে যদি ও শেষ নিঃশ্বাস পর্যন্ত খুশি থাকে তাহলে তাই হবে। ইয়াং বলে, আমাকে একটা সাহায্য করতে পারবে? আমি চাই আমার একটা কিডনি দিয়ে শিয়াকে বাঁচাতে। প্লিজ তুমি এক্সামিনেশন শুরু করো যে আমি আসলেই শিয়াকে কিডনি দিতে পারবো কিনা। এরপর ইয়াং অপারেশন থিয়েটারে চলে আসে। ওর কিডনি পরীক্ষা করা হবে যে ও আসলেই কিডনি শিয়াকে দিয়ে বাঁচাতে পারবে কিনা। ইয়াংয়ের তখন মনে পড়ে যায় শিয়ার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা। প্রথম দিন শিয়া ওর কাছে এসেছিল ওর কিডনি চাইতে। ইয়াংয়ের খুব আক্ষেপ হচ্ছিল সেই সময় যে সেদিন যদি ও আরেকটু আগে যেত তাহলে শিয়ার একটা কিডনিও শিয়ার বোন জিয়া নিতে পারতো না। তাহলে আজ শিয়ার শরীর এত খারাপ হতো না, শিয়া অনেক সুস্থভাবে বেঁচে থাকতে পারতো। আর তাই তো ইয়াং এখন নিজের জীবনের পরোয়া না করে শিয়াকে বাঁচাতে চাইছে যাতে শিয়া খুব সুন্দর একটা জীবন পায়। আজকে মেংই অপারেশন করবে কারণ মেং প্রফেশনালি একজন ডক্টর। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। ইয়াংয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু ও সেই সময় পাশের বেডে শিয়াকে আর দেখতে পায় না। তখনই ওই কেবিনে চলে আসে মেং আর খুব স্যাড ফেস নিয়ে মাথাটা নাড়ে যে বোঝায় যে ও আসলে শিয়াকে বাঁচাতে পারেনি। এমনটা শুনে ইয়াংয়ের তখন প্রচণ্ড অসহায় আর হতাশ লাগে। এরপর 1 মাস পরের ঘটনা দেখানো হয়। ফুল হাতে নিয়ে ইয়াং একটা জায়গায় খুব মন খারাপ করে বসেছিল। আর ঠিক সেই সময়ই ওখানে চলে আসে শিয়া। তার মানে শিয়া মরে যায়নি, শিয়া বেঁচে আছে। শিয়া তখন ইয়াংয়ের কাছে আসলে ইয়াং তো শক্ত করে শিয়াকে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো সেদিন মেং যখন আমায় বলেছিল ও তোমাকে বাঁচাতে পারিনি, সেদিন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল। শিয়া বলে, এবার বুঝতে পারছো তো মিথ্যে বললে অন্যদিকের মানুষটা ঠিক কেমন লাগে। ইয়াং বলে, আমি তোমাকে আর কোনোদিনও কোনো মিথ্যে বলবো না, কিন্তু প্লিজ তুমিও আর কখনো মিথ্যে বলো না আমায়। শিয়াও তখন প্রমিস করে যে ও আর কখনো কোনো মিথ্যে বলবে না। ওরা তখন একসঙ্গে আকাশে রামধনু উঠেছিল সেইটা একসাথে দেখতে থাকে। আর দুজন দুজনকে প্রমিস করে যে এইভাবেই সারা জীবন ওরা একসাথেই থাকবে, কেউ কখনো ওদের চাইলেও আলাদা করতে পারবে না। এরপর মেংয়ের একটা চিঠি শিয়ার কাছে আসে যেখানে মেং লিখেছে, আমি ঠিক করেছি এবার আমি সার্জারি করব। কারণ আমি একজন ডাক্তার, আমি জানি সার্জারি করলে আমার পা আবারও ঠিক হয়ে যাবে। এতদিন আমি সার্জারি করতে রাজি হইনি, ভেবেছিলাম যে পঙ্গু হয়ে থাকলে হয়তো সিম্প্যাথি পেয়ে আমি তোমাকে পাবো। তুমি ইয়াংয়ের সাথে খুব ভালো থেকো, তোমরা দুজন একসাথে হ্যাপি থাকলেই আমি খুশি। মেংয়ের থেকে এমন চিঠি পেয়ে শিয়া তো খুব খুশি হয়ে যায়। সেই সময় ইয়াং রান্না করছিল ওরা দুজন একসাথে খাবে বলে। শিয়া তখন মেংকে টেনে নিয়ে ঘরে চলে যায় যে রান্না পরে হবে, আগে রোম্যান্স। অন্যদিকে রোমিও আর জুলিকে দেখা যায় ওরা দুজন তো রোমিও আর জুলিয়েটের মতোই খুব পারফেক্ট কাপল হয়ে গেছে আর একসঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছে। এরপর সেই জিয়াকে দেখা যায় যে প্লাস্টিক সার্জারি করে ফিরে এসেছিল। জিয়ার শরীরেও একটা কিডনি থাকার জন্য ওর কাছেও আর বেশি দিন বেঁচে থাকার সময় নেই, কারণ প্রথমেই ও 2টো কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পর একটা কিডনি নিয়েই ও এতদিন বেঁচে ছিল। আর এখন এই কিডনিটাও খারাপ হয়ে গেছে। আর এই খবর পেয়ে জিয়া পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। পাপের শাস্তি বুঝি মানুষকে এইভাবেই পেতে হয়। এরপরে শিয়া আসে ওর সৎ বাবার সঙ্গে পুলিশ স্টেশনে দেখা করতে। ওর সৎ বাবার এখন 14 বছরের জেল হয়েছে এতদিন এত অন্যায় করার জন্য। শিয়া তখন ওর সৎ বাবাকে জানায় জিয়ার শরীরের কি অবস্থা, যে জিয়া আর বেশি দিন বাঁচবে না। এমন কথাটা শুনে শিয়ার সৎ বাবা হাউমাউ করে পাগলের মতো কান্না করতে থাকে। সমস্ত কিছু পেতে গিয়ে আসলে সমস্ত কিছু হারিয়ে ফেলার যন্ত্রণাটাই অনেক বেশি। এরপরে শিয়া বাড়িতে চলে আসে আর ইয়াং তো তখন শিয়াকে কিছুতেই একা ছাড়ে না। ইয়াং তখন শিয়াকে একদম বিছানায় শুয়ে দিয়ে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে যে তুমি আমায় বলেছিলে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছ। এই ব্যাপারটা কিন্তু আমার মোটেই পছন্দ হচ্ছে না, তাই এবার থেকে যেখানে যাবে সবসময় আমাকে জানিয়ে যাবে। আর এরপরেই ওরা দুজনে রোম্যান্স শুরু করে আর এই রোম্যান্স তো চলতেই থাকে আর চলতেই থাকে।
এরপর 5 বছর পরের ঘটনা দেখানো হয়। এখন শিয়া আর ইয়াং এর দুটো বেবি হয়েছে। একটার বয়স 4 বছর আর আরেকটার বয়স 2 বছর। ওরা চারজনে এখন খুবই হ্যাপি ফ্যামিলি। ওরা দুজনে এখন খুব ঝগড়া করছে যে বাচ্চাদেরকে কোন স্কুলে ভর্তি করাবে। আর এই নিয়ে শিয়া ইয়াং এর মধ্যে ঝগড়া চললে ওর বাচ্চারা বলে, মা বাবা তোমরা থামো তো, এত ঝগড়া করো কেন তোমরা সবাই। আর এরকমই খুব সুন্দর একটা এন্ডিং দেখানোর সাথে সাথে আজকের এই পুরো গল্পটাই শেষ হয়ে যায়। আজকের এই সুন্দর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের জন্য বাই।